এই যে ডিপ স্টেট আমরা বলি, সেনা প্রধান ছিল এই ডিপ স্টেটের ফেস, তিনি রিপ্রেজেন্ট করছিলেন ডিপ স্টেট। এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিচয়, যে আমরা একদিকে বলবো যে আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কার আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমরা একটা দেশকে আধিপত্যবাদের অভিযোগ দিয়ে তার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে রাখছি। ভারতকে আমরা প্রভু হিসেবে মানতে রাজি না, কারণ তারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই গায়ের রং, আমাদের মতোই খাবার দাবার, সে আমার প্রভু হতে পারে না। কিন্তু হ্যাঁ, যারা আগে ছিল আমাদের প্রভু ব্রিটিশরা, তাদের মতো লোক হলে আমরা তাদের প্রভু হিসেবে আমরা দেখতে চাই। কাজে আমরা খুবই পুলকিত আমেরিকাকে প্রভু হিসেবে পেতে, এবং এই সংসদ সদস্যরা সেটাই প্রমাণ করলেন। সংসদ ভবনে এই আয়োজনটা করে তারা প্রমাণ করলেন যে তারা নতুন প্রভু পেয়ে কত আনন্দিত, এবং তার প্রভুকে তোষামত করার জন্য তার আর কত কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এক ধরনের আমেরিকান লবিস্ট হিসেবেই তারা থাকবে, কারণ তারা আমেরিকাকেই প্রমোট করবে জাতীয় সংসদে। যে বিষয়টি ভাইরাল হয়েছে গত কাল থেকে, বর্তমান বিএনপি দলীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সানজিদা ইসলাম তুলি নতুন করে পিটার হাসের বিষয়টি নিয়ে এসেছেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত, তিনি নাকি জুলাই আন্দোলনের হিরো। এই ভিডিওটা অ্যাকচুয়ালি কবে আমরা জানি না, তবে নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলন নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে পিটার হাসকে কেন জুলাই আন্দোলনে হিরো বানানো হচ্ছে? তাহলে কি একে একে সবকিছু বেরিয়ে আসছে যে জুলাই আন্দোলনটা আসলে কাদের ব্লু প্রিন্টে হয়েছে, তারা নেপথ্যে কাজ করেছে? আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হয় যে আমেরিকানদের যে সম্পৃক্ততা এই 2024 সালের আন্দোলনের সাথে যে একটা সম্পৃক্ততা ছিল, সেটা কিন্তু নতুন কথা না। সেটা কিন্তু ধরুন তত্ত্বাবধায়ক সরকার, সরি অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা যারা পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়েছেন, আসিফ মাহমুদ তাদের একজন, তাদের মুখ থেকে আমি শুনেছি যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ ছিল। ঠিক কি ধরনের সহায়তা পেয়েছে, কি ধরনের যোগাযোগ ছিল, সেটার বিস্তারিত তিনি বলেননি, কিন্তু তিনি এটুকু বলেছিলেন যে আমেরিকান এম্বাসির সাথে তাদের যোগাযোগ ছিল। আর আরো অনেক কথা বলা হয় যে আমেরিকান এম্বাসিতে অনেক আন্দোলনের সময় যারা পলাতক ছিলেন, যাদেরকে পুলিশ খুঁজছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আমেরিকান এম্বাসির লোকজন সহায়তা করেছে। এরকম গল্প অনেক বেরিয়েছিল এক সময়, 2024 সালেই বেরিয়েছিল। কাজেই আমেরিকান এম্বাসি যে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ রাখছিল এবং তাদেরকে কোনো না কোনো ভাবে সহায়তা করছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পিটার হাস যেহেতু অ্যাম্বাসেডর ছিলেন, সেই জন্য সঞ্জিদা ইসলাম তুলি তাকে একজন হিরো ভাবতেই পারেন, কারণ এটা তাদের আন্দোলন ছিল এবং তাদের বিজয় হয়েছে। কাজেই পিটার হাস যদি সেই আন্দোলনে সহায়তা করে থাকে, তাহলে তাকে তিনি হিরো হিসেবে দেখবেন। এখন সহায়তার মাত্রা কি ছিল, কিভাবে সহায়তা করেছেন, কি দিয়ে সহায়তা করেছেন, এইসব তথ্য তো এখনো প্রকাশ পায়নি। কাজেই আমরা বলতে পারবো না যে আমেরিকানরা একেবারে মূল গতি চালক ছিল কিনা, এই পুরো আন্দোলনের মূল চালিকা শক্তি আমেরিকানরা ছিল কিনা, এইটা বলা যাবে না, কারণ আমরা পুরো বিস্তারিত ডিটেল এখনো জানি না। সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং ছাত্র নেতা, তিনি স্পষ্টভাবে বলেছেন যে স্টেটের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা ইচ্ছে করলে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কন্টিনিউ করতে পারতো, 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে পারতো। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে তো কেউ এখনো পর্যন্ত কোনো জবাবদিহিতা আদায় করার চেষ্টা করেনি যে ডিপ স্টেটের সেই ব্যক্তিগুলো কারা, এবং তার আগেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা। এই বিষয়গুলো কি কখনোই খোলাসা হবে, নাকি এভাবে ধূম্রজালের মধ্যে রয়ে যাবে? না, আপনি যখন ডিপ স্টেট শব্দটা ব্যবহার করবেন, তখন কিন্তু কোনো নাম আপনি বলবেন না, কারণ ডিপ স্টেট হচ্ছে একটা অদৃশ্য একটা জিনিস, এটা একটা আইডিয়া, এটা কোনো ব্যক্তি না। আজকে এক ব্যক্তি আছে, পরে আরেক ব্যক্তি আছে, কিন্তু এই ডিপ স্টেট তার কাজ যা, সেটা সে করতেই থাকবে। এবং আমরা দেখেছি অনেকে যেটা ব্যাখ্যা দিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনে এই ডিপ স্টেট যাদেরকে বলা হয়, মূলত তারা হচ্ছে সেনাবাহিনী, আমলাতন্ত্র একটা অংশ, মূলত গোয়েন্দা সংস্থাগুলো এরা, এবং এদের সাথে কিছু কিছু ব্যবসায়ী জড়িত থাকে, এবং হয়তো কিছু বিদেশি এমবাসি বা অন্য থিঙ্ক ট্যাঙ্কের একটা ভূমিকাও এখানে থাকতে পারে। মূলত হচ্ছে যে তারা
রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না সেভাবে, কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় যে যখনই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হয় বা একটা সাংবিধানিক বিপর্যয় সামনে আসে বা সাংবিধানিকভাবে দেশটা লাইনচ্যুত হয়ে যাবে, তখন এই মানে নেপথ্য থেকে একটা শক্তি বেরিয়ে আসে জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। আপনি দেখেন 5ই অগস্ট, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো পরিস্থিতি সামাল দেয়নি। শেখ হাসিনা যখন চলে গেলেন, তার প্রস্থানও কিন্তু আহ, নিশ্চিত করলো সেনাবাহিনী। এটা কিন্তু শেখ হাসিনা নিজের থেকে একটা গাড়িতে চড়ে বা একটা হেলিকপ্টারে চড়ে দৌড় মারেননি। সেনাবাহিনী এটাকে নিশ্চিত করেছে, অর্গানাইজ করেছে তার নিরাপদ প্রস্থান। এবং তারপরে এই পরিস্থিতি সামাল দিল কে? সেনাপ্রধান। তিনিই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠালেন, তাদের সাথে বৈঠক করলেন, তাদেরকে নিয়ে গেলেন বঙ্গভবনে। কাজেই এই যে ডিপ স্টেট আমরা বলি, সেনাপ্রধান ছিল এই ডিপ স্টেটের ফেস। তিনি রিপ্রেজেন্ট করছিলেন ডিপ স্টেট সেখানে, ওই পরিস্থিতিতে। এখন আসিফ মাহমুদ যেটা বলছেন যে ডিপ স্টেট, তারা যে মানে তাদেরকে বলেছিল যে আম, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের যে বাকি মেয়াদ আছে, কারণ আরো তো 4 বছর পড়েছিল, নির্বাচন তো হয়েছিল সবে জানুয়ারি মাসে, কাজে 4.5 বছর পড়েছিল, যে ওইটা পূরণ করতে বলেছিল। হ্যাঁ, জানুয়ারিতে নির্বাচন, 7 জানুয়ারি হ্যাঁ, 2024। 7ই জানুয়ারি নির্বাচন হলো, আর 5ই অগস্ট পতন হলো। তাহলে ওই সরকারের মেয়াদের আরো 4.5 বছর বাকি ছিল। হয়তো হতে পারে এই যাদেরকে আমরা ডিপ স্টেট বলছি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্রের একাংশ, ব্যবসায়ী বা অনেক অনেক ধরনের লোক আছেন যারা পেছন থেকে আম, পরিস্থিতি নিয়ন্ত্রণ ঠিক করেন না, কিন্তু আমি বলবো যে তারা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটার একটা দিক নির্দেশনা বা তাদের একটা চিন্তা আছে যে রাষ্ট্র কি, মানে রাষ্ট্র কি হবে, কি হওয়া উচিত, এবং সেটার বাইরে যেন রাষ্ট্র না যায়। আম, হয়তো তারা বলেছিলেন, এটা হতেও পারে, যে আর কোনো মানে হাঙ্গামা না করে, 4.5 বছর মেয়াদ ছিল, এটা পূরণ করে যখন নির্বাচন হওয়ার কথা তখন নির্বাচন করা যায়। তো এটা এখন কারো মানে এটা আসিফ মাহমুদ ছাড়া আর কেউ এটাকে করবোরেট করেনি। কেউ এগিয়ে এসে বলেন যে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল, যে হ্যাঁ এরকম একটা অনুরোধ ছিল। এই অনুরোধটা কি শুধু আসিফ মাহমুদকেই করা হয়েছে নাকি অনেক মানে মোহাম্মদ ইউনূসকেও করা হয়েছে, আমরা জানি না সেটা। কাজে এটা আমরা ধরে নিতে পারি যে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। উনি হয়তো একটু বাড়িয়েই বলেছেন। এটা হতে পারে যে ওটা দেখানোর জন্য যে তারা কত গণতন্ত্রকামী, যে আমরা আরো 4.5 বছর ক্ষমতা থাকার সুযোগটা প্রত্যাখ্যান করে দিলাম গণতন্ত্রের স্বার্থে। তিনি একটা বাহাদুরিও করতে থাকতে পারেন এখানে। আপনি সেনাপ্রধানকে ডিপ স্টেটের ফেস হিসেবে আহ, ইঙ্গিত করার চেষ্টা করেছিলেন বা কথা প্রসঙ্গে বলছিলেন, মানে তিনি কি মার্কিন ডিপ স্টেটের ফেস নাকি না না বাংলাদেশের ডিপ না স্টেট? না 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 না, বাংলাদেশের ডিপ স্টেট, প্রতিটা দেশের একটা ডিপ স্টেট। ডিপ স্টেট মানে হচ্ছে যে একটা যে স্থায়ী শক্তি, স্থায়ী ক্ষমতা। সরকার তো বদল হয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু এই যারা সামরিক, গোয়েন্দা এবং আমলাতন্ত্র, তারা তো বদল হয় না, তারা স্থায়ী। এরাই হচ্ছে স্থায়ী সরকার। তো এদেরকে ডিপ স্টেট বলা হয়, কারণ এরাই স্থায়ী সরকার। উপর দিয়ে যতই ঝড় বয়ে যাক, আপনার গণভবন ধ্বংস হয়ে যাক, এই সরকার কিন্তু রয়ে যাবে, এবং তারাই তখন কিন্তু নিশ্চিত করবে যে দেশটা কোন দিকে যাবে। এবং আমরা সেটা প্রকাশ্যেই দেখলাম যে সেনাপ্রধানই রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, সেটা তিনি শুরু করলেন। এটা অন্য কেউ শুরু করেন, এটা মির্জা গোলাম হাফিজ, মির্জা গোলাম, সরি, মির্জা ফখরুল আলমগীরও করেননি, শফিকুর রহমানও করেননি, বা এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা করেননি। এটা সেনাপ্রধান করেছে। কাজে সেটা অস্বীকার করার উপায় নেই যে তারাই করেছে। এবং এটা এটা বাংলাদেশের ডিপ স্টেট। প্রতিটা দেশে এরকম একটা স্থায়ী সরকার থাকে, যারা ঝড়ঝাপটার সময় একটা ভূমিকা তাদেরকে পালন করতেই হয়। বাংলাদেশের ডিপ স্টেট বুঝলাম, কিন্তু এর মধ্যে মার্কিন ডিপ স্টেটের খেলা কি এখনো চলছে আপনার মনে হয়? যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, যেটি আবার নতুন করে এই শব্দটা আলোচনায় এসেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে, আমাদের জাতীয় সংসদের সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এমন না যে মার্কিন দূতাবাস থেকে আয়োজিত হয়েছে, তারা অবশ্য বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই একটি করতে প্ররোচিত করেছে বা অনুরোধ জানিয়েছে, যেভাবে বলে না কেন। বাংলাদেশ সংসদে যে ককাস গঠিত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কিত, সেই ককাসের আয়োজনে ডক্টর ওসমান ফারুক সভাপতিত্ব করলেন। জাতীয় সংসদের সামনে আমাদের পতাকা বা পাশে যুক্তরাষ্ট্রের পতাকা উঠলো। আমার একটু জানতে চাওয়া, যেহেতু আন্তর্জাতিক জায়গা থেকে আপনার এই বিষয়ে নিশ্চয়ই যথেষ্ট জানা
শোনা রয়েছে। পৃথিবীর আর কোন সংসদের সামনে, যেহেতু এটি একটি সংবেদনশীল জায়গা, সেন্সিটিভ এরিয়া, অন্য কোন রাষ্ট্রের এই ধরনের সমাবেশের মাধ্যমে পতাকা ওড়ে, অন্য কোন রাষ্ট্রের পতাকা? আর এই বিষয়টিকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, ককাস গঠন থেকে শুরু করে, এবং সেই ককাসে কারা রয়েছে আপনারা জানেন, আপনি জানেন, সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি এরকম ঘটনা কখনো দেখিনি বা শুনিনি যে কোনো একটা দেশের সংসদ ভবন প্রাঙ্গণে অন্য একটা দেশের একটা জাতীয় দিবস পালন করা হচ্ছে এবং সেই দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। এটা আমি কখনো দেখিনি। যেমন বাংলাদেশে কখনো আপনি অন্য কোনো দেশের জাতীয় দিবসে সংসদ প্রাঙ্গণে উদযাপন আপনি দেখেছেন বলে আমার মনে নেই। আমি দেখিনি। আমি যেসব দেশের, এবং আমি অন্য বিদেশেও এমন কোনো ঘটনা আমি দেখিনি। যুক্তরাষ্ট্রে কংগ্রেস প্রাঙ্গণে অন্য কোনো দেশের জাতীয় দিবস পালিত হয়েছে, সেখানে কংগ্রেস সদস্যরা গিয়ে অন্য দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে, এরকম ঘটনা আমার জানা মতে নেই। এখন আছে কিনা হয়তো কেউ বলবে যে হ্যাঁ অমুক সালে তমুক ঘটনা ঘটেছিল, হতেও পারে, কিন্তু আমার জানা মতে নেই। কাজে এটা আমার কাছে খুবই একটা উদ্ভট একটা জিনিস। যুক্তরাষ্ট্রের 2050তম জন্মবার্ষিকীতে বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, সেটা আহামরি আশ্চর্যের কিছু না। এটা যুক্তরাষ্ট্রের এমবাসি অর্গানাইজ করবে, তারাই এটা হোস্ট করবে। তাদের বিশাল একটা এমবাসি বাংলাদেশে, ঢাকা শহরে, ম্যাসিভ। তো সেখানে প্রচুর জায়গা আছে এরকম একটা বড় অনুষ্ঠান করার, এবং অনুষ্ঠানটা অত বড় ছিল তাও না। আপনি যদি প্যান্ডেলটা দেখেন, বিশাল কিছু না, বিশাল কিছু না, এটা তাদের ওখানেই করতে পারতো। কিন্তু এটা আপনি যেটা বলছেন যে এটা তারা অর্গানাইজ করেনি, এটা করেছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একটা গ্রুপ, যারা নিজেদেরকে আমেরিকা বিষয়ক কংগ্রেস হিসেবে গঠন করেছেন, তারা করেছে। তো এইটা আমি বলবো যে এটা আমেরিকান ডিপ স্টেটের কোনো কাজ না। এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দেউলিয়াতের পরিচয়। যে আমরা একদিকে বলবো যে আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কার আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমরা একটা দেশকে আধিপত্যবাদের অভিযোগ দিয়ে তার সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে রাখছি, কিন্তু আবার আমরা স্বেচ্ছায় আর একটা দেশের আধিপত্য, মানে কি বলবো, এটা আমাদের ঘাড়ে নিয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের ওই কলোনিয়াল মাইন্ডসেট। আমরা কলোনাইজড হতে চাই, আমাদের সাইকোলজি, আমাদের মাইন্ডসেটটা হচ্ছে কলোনাইজড। আমরা চাই একটা প্রভু। এখন ভারতকে আমরা প্রভু হিসেবে মানতে রাজি না, কারণ তারা আমাদের মতোই দেখতে, আমাদের মতোই গায়ের রং, আমাদের মতোই খাবার দাবার। সে আমার প্রভু হতে পারে না। কিন্তু হ্যাঁ, যারা আগে ছিল আমাদের প্রভু, ব্রিটিশরা, তাদের মতো লোক হলে আমরা তাদের প্রভু হিসেবে আমরা দেখতে চাই। কাজে আমরা খুবই পুলকিত আমেরিকাকে প্রভু হিসেবে পেতে, এবং এই সংসদ সদস্যরা সেটাই প্রমাণ করলেন। সংসদ ভবনে এই আয়োজনটা করে তারা প্রমাণ করলেন যে তারা নতুন প্রভু পেয়ে কত আনন্দিত, এবং তার প্রভুকে তোষামত করার জন্য তার আর কত কি করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। স্ট্রিক্টের কথা আমি বাদ দিলাম, মানে যে সানজিদা ইসলাম তুলির প্রসঙ্গ দিয়ে আজকের আলোচনা শুরু, এটা আজকে রিয়েল হিরো হিসেবে যিনি অভিহিত করছেন, সেই সানজিদা ইসলাম তুলির মতন মানুষেরা বা সংসদ সদস্যরা এই ককাসের সদস্য। এই ককাসের কাজটা আসলে কি? মানে বাংলাদেশ মার্কিন সম্পর্ক উন্নয়নের জায়গা থেকে কাজ করার মতো লোকের তো অভাব নেই সরকারের মধ্যে, বা দুই রাষ্ট্রের প্রতিনিধির অভাব নেই। মার্কিন চুক্তি যেখানে রয়েছে, আমাদের দাসত্বমূলক চুক্তি অনেকে অভিহিত করছেন, সেখানে আবার ককাস গঠিত হলো। আপনার কি মনে হয় এই ককাস কাদের স্বার্থ রক্ষা করবে? আচ্ছা, আপনি দেখুন বড় বড় দেশগুলায়, যেমন ধরুন ব্রিটেন বা আমেরিকা, তাদের সংসদে কিন্তু অন্য দেশকে নিয়ে ককাস এভাবে থাকে। যেমন ব্রিটিশ পার্লামেন্টেও বাংলাদেশ সম্পর্কিত একটা ককাস, তারা হয়তো ককাস বলে না, এটা আমেরিকানরা বলে ককাস, এবং সেই অনুযায়ী বাংলাদেশিরা বলছে ককাস। এখানে আছে, কিন্তু তাদের কাজ হচ্ছে কি, এটা কেন করে তারা? কারণ আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জার্মানি বলুন, তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা কিরকম? তারা বাংলাদেশকে সহায়তা দেয়, তারা বাংলাদেশকে অনুদান দেয়, তাদের বাংলাদেশকে অন্যভাবে সহায়তা করে, বাণিজ্যে ছাড় দিয়ে। বাংলাদেশ কিন্তু এদেরকে কিছু দেয় না, বাংলাদেশ কিন্তু এদের কাছ থেকে নেয়। এবং সেই জন্য এইসব দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা ভূমিকা রাখে। আপনি দেখুন এইসব দেশের রাষ্ট্রদূতরা কিন্তু সারাক্ষণই দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে,
তারা কিছু একটা মানে কিছু বললে দেশের পত্র পত্রিকা বড় করে ছাপা হয় যে অমুকে এই কথা বলেছেন, সেই কথা বলেছেন। কাজে তারা এই সংসদ সদস্যরা তারা এই ককাস করে, যা তারা দেখতে চায় যে ওই দেশে যে আমরা এত ইনভলভড, ওই দেশে যে আমরা এত আমাদের অর্থ খরচ করছি, কি কিসে খরচ করছি, কি ব্যয় করছি। তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখার জন্য এই ককাসটা গঠন করে। বাংলাদেশের স্বার্থ দেখার জন্য কিন্তু এই বিদেশি পার্লামেন্ট গুলোতে কোনো ককাস গঠিত হয় না। তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবসে কোথাও গিয়ে পতাকা উত্তোলন করে না, এটা তাদের কাজ না। তারা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসের সদস্য। তাদের দায়িত্ব হচ্ছে যে ওই দেশে তাদের দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা দেখা। কিন্তু বাংলাদেশে যারা ককাস করলো, এখন আপনি বলেন বাংলাদেশ আমেরিকাকে কি দেয়, কি নিয়ে বাংলাদেশ বাংলাদেশ আমেরিকার দিকে তাকাবে যে আমরা যা দিচ্ছি, আমরা যা করছি এটা ঠিক মতো হচ্ছে কিনা, আমেরিকা মানে ঠিক মতো বিহেভ করছে কিনা, আমাদের স্বার্থ অনুযায়ী করছে কিনা, সেটা হবে না। কারণ এটা তো দেখিয়েই দিল যে আসলে তারা মানে আমেরিকার কি বলবো, মানে খুব বেশি বলতে চাই না, কিন্তু মানে এক ধরনের প্রভু হিসেবে মানে দেখছে আমেরিকাকে। কাজে এই ককাসের কাজই হবে ওইটা করা। এটা বাংলাদেশের স্বার্থ হচ্ছে এরা আমেরিকার সম্পর্ক বাংলাদেশে কিভাবে উন্নত করা যায়, আমেরিকার ইমেজ কিভাবে বাংলাদেশে উন্নত করা যায়, আমেরিকা কত সুবিধা বাংলাদেশে পেতে পারে সেদিকেই কাজ করবে। অর্থাৎ আমি মনে করছি না যে এরা বাংলাদেশের স্বার্থ দেখবে এখানে, আমার মানে সেটা মনে যদি হয় না। একটু সরাসরি বলতে হয়, অনেকে যেমন ভাবে বলছেন যে আসলে তারা মার্কিন লবিস্ট হিসেবে কাজ করবেন সংসদের মধ্যে, বিষয়টি কিরকম? আমি ওইটাই বলছি যে তারা আমেরিকান স্বার্থ বেশি দেখবে বাংলাদেশের স্বার্থ দেখাচ্ছে, এবং আমেরিকার ইমেজ কিভাবে ইমপ্রুভ করা যায়, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে ইমপ্রুভ করা যায় সেই কাজটা তারা করবেন। অর্থাৎ আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমেরিকা এক ধরনের আমেরিকান লবিস্ট হিসেবেই তারা থাকবে, কারণ তারা আমেরিকাকেই প্রমোট করবে জাতীয় সংসদে। এবং শুধু জাতীয় সংসদে না, কারণ সংসদ সদস্যদের তো বিভিন্ন জায়গায় প্রভাব থাকে, তারা বিভিন্ন মিনিস্ট্রিতে লবি করতে পারে, তারা প্রধানমন্ত্রীর কাছে লবি করতে পারে, অন্যান্য মিনিস্টারের কাছে লবি করতে পারে, মিডিয়ার কাছে তারা লবি করতে পারে একটা বিষয় নিয়ে। কাজেই সেখানে অনেক অনেক কিছুই তারা করতে পারে। কিন্তু মানে তারা বাংলাদেশ কি পাচ্ছে আমেরিকার কাছ থেকে, বা বাংলাদেশের এখন ব্যাপার হচ্ছে যে আমেরিকা যেভাবে চলে সেখানে তো বাংলাদেশের কোনো বক্তব্য নাই, কোনো ভূমিকা নেই। বাংলাদেশের যেরকম আছে, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জার্মানি বলুন, তারা তো প্রতিনিয়তই বাংলাদেশকে মানে সবক দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে আরো বেশি গণতন্ত্র করতে হয়, কিভাবে উদার হতে হয়, এসব সবক তো এরা দিচ্ছে। বাংলাদেশ কি আমেরিকাকে সেই ধরনের কোনো সবক দিতে পারবে, দিচ্ছে, দেওয়ার কোনো রাস্তা আছে? তাহলে এই সংসদ সদস্যরা আমেরিকায় গিয়ে বলতে পারবে যে তোমাদের এটা ঠিক হচ্ছে না, এটা করো, এটা করো? তো এই ককাসের কাজ হবে মানে মানে বিদেশি সংসদের ককাস গুলো যেভাবে কাজ করে, বাংলাদেশের এই ককাসের কাজ হবে তার একেবারে উল্টো।